আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের দ্বিতীয় দিনের মডেল টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। এটা ইংলিশ সেকেন্ড পেপারের ফার্স্ট মডেল। তোমরা জানো তোমাদের এবার পরীক্ষা হবে 50 মার্কের এবং সময় থাকবে 2 ঘন্টা। এবং বলা হচ্ছে যে মার্জিনের ভিতরে যে নাম্বারটা ইন্ডিকেট করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের ফুল মার্কস এবং প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে হবে। তো পার্ট এ গ্রামার অংশে থাকবে 30 মার্ক। তো এই 30 মার্কের প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে, প্রতিটা প্রশ্নে আলাদা আলাদা। তোমরা জানো তোমাদের 50 দিনের যে কোর্সটি দেওয়া হয়েছে তার ভিতরে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করা হয়েছে। তোমাদের যদি কারোর কোনো গ্রামেটিক্যাল টার্মের সমস্যা থাকে বা তোমরা সমস্যা ফেস করো যে এটা তুমি ভালোভাবে সমাধান করতে পারছো না, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় তার রুলস সহ এক্সারসাইজ আলোচনা করা আছে। তোমরা ওখান থেকে ভিডিওগুলো ওই বিষয়টার উপরে দেখে নিতে পারো। তো আজকে মডেল কোশ্চেন আকারে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যেহেতু তোমাদের এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। বন্ধুরা চলো মূল আলোচনায় চলে যাই আমরা। প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপজিশন আর্টিকেল, পুট এ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড। মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করো উইথ প্রিপজিশন অ্যান্ড আর্টিকেল, প্রিপজিশন এবং আর্টিকেল দিয়ে। পুট এ ক্রস ব্যবহার করো হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড, যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমে দেখি যে আইডল ইজ টিচার তাহলে দেখো এখানে যে আইডল টিচার মানে একজন আদর্শ শিক্ষক, দেখো এমনিতেই চলে আসছে একজন আদর্শ শিক্ষক। তাহলে এটাই যেহেতু সাবজেক্ট আর যে কোনো ফ্রেজের প্রথমে আর্টিকেল ব্যবহার হয়, তাহলে আমরা এখানে দেখো যেহেতু প্রথম ওয়ার্ডটা আছে আই অর্থাৎ ভাওয়েল আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, অ্যান, অর্থাৎ অ্যান আইডল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড। দেখো প্রিপজিশনের ব্যবহারটা কেমন আর আর্টিকেলের ব্যবহারটা কেমন। এখানে তো আর্টিকেল ব্যবহার করেই দিয়েছে, তার মানে আর্টিকেল ব্যবহারের কোনো প্রশ্নই নেই। এখন দেখতে হবে যে কোনো একটা ফ্রেজ অথবা কোনো ভার্বের পরে যদি কোনো শব্দের গুচ্ছ থাকে, আর প্রিপজিশনের ব্যবহারটা খুব সহজ একটা থিমে করা যায়। যেমন হচ্ছে অ্যান আর্কিটেক্ট মানে কি একজন নির্মাতা। তাহলে একজন আদর্শ শিক্ষককে মানে অফেন প্রায় তুলনা করা হয় একজন নির্মাতা। বাক্যের অর্থ আসছে, বাক্যের অর্থ আসছে না, তার মানে এখানে একটা প্রিপজিশন লাগবে, অর্থাৎ একজন নির্মাতার সাথে। এখন সাথে বলতে এর প্রিপজিশনের অর্থটা কোনটা, উইথ। তোমরা জানো প্রিপজিশনের ব্যবহারটা করতে গেলে তোমাদের যে প্রিপজিশনগুলো আছে খুব বেশি না, 15 থেকে 20টা প্রিপজিশন অর্থসহ পড়ে নিলে এখানে সুন্দরভাবে করা যায়। তাহলে উইথ অ্যান আর্কিটেক্ট একজন, দেখো একজন নির্মাতার সাথে, এই যে সাথে অর্থটা নিয়ে আসার জন্য তোমাকে উইথ ব্যবহার করতে হবে। হি ইজ কল্ড তাকে বলা হয়। যখন ভার্বের পরে গ্যাপ থাকে সাধারণত দেখতে হবে তাই সেই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে আর্টিকেল ব্যবহার করতে হবে, আর যদি উত্তর না পাওয়া যায় সেখানে প্রিপজিশন ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ কল্ড তাকে বলা হয় ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন। আর আর্টিকেলের একটা নিয়ম আছে, যখন নাউনের পরে অফ থাকে অর্থাৎ গ্যাপের পরে নাউন বা নাউন ফ্রেজ তারপরে যদি অফ থাকে তাহলে সেখানে দা ব্যবহার করতে হয়। তাহলে হি ইজ কল্ড তাকে বলা হয়, এখানে উত্তর হবে কি দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। হি ইজ দ্য লাইট, দেখো হি ইজ দ্য লাইট, আর এখানে লার্নিং মানে শিক্ষা, তাহলে সে আলো শিক্ষা এমনকি অর্থ আসছে না। তাহলে হি ইজ দ্য লাইট তিনি কি শিক্ষার আলো, অর্থাৎ শিক্ষার বা জ্ঞানের আলো। তাহলে হি ইজ দ্য লাইট, এই যে অফ অর্থ হচ্ছে র বা এর, তাহলে এবার যদি বলা হয় হি ইজ দ্য লাইট অফ লার্নিং, সে হচ্ছে জ্ঞানের আলো। তাহলে দেখো বাক্যের অর্থটা কি হচ্ছে, মিলছে। অ্যান্ড মেক্স ইলিটারেট পিপল, তাহলে দেখো তৈরি করে কাকে, ইলিটারেট পিপল। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইলিটারেট পিপল অর দি সিটিজেন অফ। দেখো এই নাউন ফ্রেজের পরে অফ আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, দা ব্যবহার করব। হি ইজ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল অর দি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। তাহলে আওয়ার কান্ট্রি দেখো এখানে ঠিক আছে, যদি কোনো অ্যাডজেক্টিভের ব্যবহার থাকতো তাহলে আমরা এই জায়গাগুলোতে অ্যাডজেক্টিভ চিন্তা করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে শুধু প্রিপজিশন এবং আর্টিকেল, তো দেখো এখানে প্রিপজিশন আছে একটা ফ্রেজের মাঝে, কখনোই আর্টিকেল বসে না। আর্টিকেল সবসময় প্রিপজিশনের পর অর্থাৎ ফ্রেজের শুরুতে থাকে। তাহলে এখানে কোনো ধরনের আর্টিকেল বসার সুযোগ নেই, এখানে কি বসবে, ক্রস বসতে পারে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কি, ক্রস।
তাহলে সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগার্ড দ্যাট, এটা খুবই দুঃখের একটা বিষয় যে দ্য টিচার আর নট হেল্ড ইন, হেল্ডের পরে সর্বদাই ইন বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা জানো প্রিপোজিশনে ভালো করতে গেলে দুইটা বিষয় লাগে, একটা হচ্ছে প্রিপোজিশনগুলোর অর্থ জানা, যেটা শব্দগুচ্ছের সাথে মিল করে পড়তে পারা, আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না জানলে প্রিপোজিশনের ব্যবহার সঠিকভাবে করা যায় না। আচ্ছা, দে লেড হাম্বল লাইফ, তাহলে দেখো দে লেড হাম্বল লাইফ, তাহলে ভার্বের পরে গ্যাপ আছে, তারা হচ্ছে দে লেড হাম্বল লাইফ, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, এ হাম্বল লাইফ, তাই না, যে একটা খুব কষ্টকর জীবন, একটি কষ্টের জীবন তারা অতিবাহিত করে। স্টিল দে কিপ লাইট অফ এডুকেশন, তাহলে স্টিল দে কিপ, এই জায়গাটায় কি হবে, স্টিল দে কিপ, একটু আগে বলা হয়েছে নাউনের পরে যদি অফ থাকে, এই যে লাইট এরপরে অফ আছে, তো যেহেতু অফ আছে তাহলে আমরা কি ব্যবহার করব, হি কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশন অফ, দেখো দ্য সোসাইটি, তাহলে এই অর্থাৎ যে বিভিন্ন ধরনের হতাশা সমাজ এমন হচ্ছে কি অ্যান্ড সুপারস্টিশন, তাহলে আমরা কি বলতে পারি, সমাজ থেকে, দেখো এই দ্য সোসাইটির পরে যদি থেকে যুক্ত করা হয় তাহলে অর্থ আসছে, তাহলে থেকে এর ইংলিশ হচ্ছে কি ফ্রম দ্য সোসাইটি। তাহলে আশা করি বুঝতে পারছো যে যদি কোনো নাউন সরাসরি ওই অর্থে ব্যবহার করলে বাক্যে অর্থ আসে তাহলে তোমরা সেখানে আর্টিকেল ব্যবহারের চেষ্টা করবে, আর যদি সরাসরি অর্থ না আসে তার সাথে কিছু যুক্ত করা হয় সেখানে প্রিপোজিশন। এরপরে আসি 2 নম্বরটা, রাইট ফর্ম অফ ভার্বস থাকবে, এখানে হচ্ছে 10টা উত্তর করে 5 মার্ক পাবে। তো দেখো রাইট ফর্ম অফ ভার্বের দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে এই বক্স থেকে সঠিক ভার্বটা খুঁজে নিয়ে আসতে হবে, আর 2 নম্বর হচ্ছে নিয়ম অনুসারে সেটার সঠিক ব্যবহার করা। তাহলে আমরা দেখি ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বড় বড় শহরগুলোতে। ইনক্রিজিং নাম্বার অফ ভেসেলস, মানে গাড়ির সংখ্যা যে বৃদ্ধি পায় এটা হচ্ছে ট্রাফিক জ্যাম। তাহলে এটা আমরা কি বলতে পারি, এখান থেকে দেখো যে ভার্বগুলো আছে, যে গাড়ির সংখ্যা বৃদ্ধি পায় মূলত কি ট্রাফিক জ্যামের কারণ, অর্থাৎ ট্রাফিক জ্যাম সৃষ্টি করছে, তাই না, তাহলে আমরা কজ ব্যবহার করতে পারি। এখন প্রথমত হচ্ছে কজ ব্যবহার করলাম, কিন্তু এই কজ কি এই রূপেই বসবে, দেখতে হবে প্রথমত ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে ভার্বটা সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ইনক্রিজিং নাম্বার, দেখো এটা সিঙ্গুলার আছে, এটাই হচ্ছে মূলত সাবজেক্ট, আর প্রিপোজিশন যুক্ত অংশটা কখনোই সাবজেক্ট হয় না, তার মানে অফ ভিসেলস, এটা যতই প্লুরাল মনে হোক না কেন এটা কি হবে না, সাবজেক্ট হবে না। তাহলে সাবজেক্ট কোনটা, আগেরটা, তো এটা যেহেতু সিঙ্গুলার আছে তাহলে ভার্বের সাথে অবশ্যই কি করতে হবে, এজ যুক্ত করতে হবে। তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভিসেলস কজেস ট্রাফিক জ্যাম, মেনলি ইট, প্রধানত এটা কোনটা হতে পারে, দেখো ইন দ্য কনজেস্টেড এরিয়া, অর্থাৎ বিভিন্ন জনবহুল এলাকায় এটা কি ঘটে, তাহলে অকার শব্দটার অর্থ হচ্ছে ঘটা, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, বি নম্বরে অকার ব্যবহার করতে পারি। এখন অকার এই রূপটাই বসবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো সাবজেক্টটা দেখতে হবে, ইট যেহেতু সিঙ্গুলারে আছে তাহলে অকার এই রূপে বসবে না, এর সাথে কি করতে হবে, এজ যুক্ত করতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এজ যুক্ত হচ্ছে, তাহলে মেনলি ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়া। তোমাদের যদি এই ভার্বের ব্যবহারগুলাই সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা রাইট ফর্ম অফ ভার্বের যে ক্লাসটা দেওয়া আছে সেটা আগে একটু দেখে আসবা, তাহলে তোমাদের এই নিয়মগুলাই যে কেন কখন এজ যুক্ত হবে, কখন পাস্ট করতে হবে, এই বিষয়গুলো তোমরা তখন ক্লিয়ারলি বুঝতে পারবা। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, তাহলে আগে ওঠার প্রবণতা এটা কি, এটা হচ্ছে এটাও যানজট, আমরা বলতে পারি কি এর ভিতরে যে ভার্বগুলো রয়েছে তার ভিতরে দেখো এটাও যানজট তৈরি করে, তাহলে ক্রিয়েট ব্যবহার করতে হবে। তো এই যে ক্রিয়েট ব্যবহার করা হলো অলসো ক্রিয়েট, এখন দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই দেখো ওভারটেকিং টেন্ডেন্সি এটুকু সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্বের সাথে কি হবে, এর যুক্ত হবে, ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, কিছু ড্রাইভার রয়েছে যারা ট্রাফিক আইন কি ভঙ্গ করে, তাহলে ভঙ্গ করার ইংলিশ হচ্ছে ভায়োলেট, এখন এই ভায়োলেটটা অ্যান্সারে যাবে। সাম ড্রাইভার্স অলসো কি করে, ট্রাফিকের যে নিয়ম এই নিয়মটা ভঙ্গ করে। এখন দেখতে হবে সাবজেক্টটা কি, সাম ড্রাইভার্স প্লুরাল, তাহলে এর সাথে আর এবার কোনো এস বা ইএস যুক্ত হবে না, এটাই থাকবে, ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, এবং ড্রাইভাররা কি করে, ড্রাইভ অর্থাৎ গাড়ি চালায়, তাই না, তাহলে অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি। আর এটা যেহেতু একই সাবজেক্ট
একই সাবজেক্ট, তার মানে এখানে যেমন ভায়োলেট ইউজ করছিলাম এখানেও কি ড্রাইভ হবে, ড্রাইভস হবে না, ড্রাইভ কেয়ারলেসলি। ইট ড্যাশ এ লট অফ পেইনস, তাহলে অনেক ব্যথা কি হতে পারে, আমরা বলতে পারি কি গিভ, এটা দেয়। অর্থাৎ তোমরা দেখো এই অংশগুলোর অর্থ করলেই কোনটা ভার্বে ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারবা সহজেই। তাহলে ইট গিভস, এখন দেখো ইট যেহেতু সিঙ্গুলার, ভার্বের এই ফর্মটা বসবে কিনা, না ভার্বের এই ফর্মটা বসবে না, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে তাহলে অবশ্যই ভার্বের সাথে এর যুক্ত করতে হবে। ইট গিভস এ লট অফ পেইনস টু দ্য পিপল, অ্যাম্বুলেন্স পেশেন্টস ক্যান নট। দেখো এখানে একটা ভার্ব আছে, তোমরা জানো নিয়ম অনুসারে একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে একটা ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। তাহলে অ্যাম্বুলেন্স কি করে, পেশেন্ট বহন করে, তাই না? তাহলে আমরা দিতে পারি ক্যারি, অ্যাম্বুলেন্স ক্যারি পেশেন্ট। এখন ক্যারি কি এই ফর্মটাই থাকবে কিনা, দেখো ক্যারিটা এই ফর্মটাই থাকবে কিনা, যদি যেহেতু এটা একটা বাক্যের দুইটা ভার্ব ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে আরেকটা ভার্ব রয়েছে ক্যান নট দিয়ে, তাহলে আমরা এই যে ভার্বটা আছে এই ভার্বটার সাথে কি করব, অবশ্যই আইএনজি করে দেব। তো আইএনজি যুক্ত করে দিলে এটা আর ভার্ব থাকবে না, তখন এটা পার্টিসিপল বা জিরান্ডের কাজ করে, যেগুলো নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তাহলে অ্যাম্বুলেন্স ক্যারিং পেশেন্ট ক্যান নট, তাহলে এই ক্যান নট তারা পারে না, কি পারে না, আমরা এখান থেকে নিতে পারি কি রিচ, অর্থাৎ পৌঁছাতে পারে না, ক্যান নট রিচ হসপিটাল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে ভার্বের কি এই রিচ এই ফর্মটাই বসবে নাকি অন্য কোনো ফর্ম বসবে, সেটা আমরা দেখব কিভাবে। যেমনি মডেল ভার্ব এর পরে সবসময় ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে যেহেতু ক্যান নট একটা মডেল ভার্ব আছে, এই ভার্বের প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, এটার কোনো পরিবর্তন করা যাবে না। হসপিটাল টাইমলি, স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ, তাহলে স্টুডেন্ট এবং যারা অফিসে যায় তারাও কি হয়, তারাও ভোগে, অর্থাৎ ভোগান্তি পায়, তারাও কষ্ট করে। তাহলে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি কি সাফার, অলসো সাফার। তাহলে এই যে সাফার ভার্বটা এবার এর সাথে কিছু যুক্ত হবে কিনা সেটা দেখতে হবে, যে স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, তাহলে শুধু একজনের কথা বলা হয়নি, সাবজেক্ট প্লুরাল আছে, ভার্ব এটাই থাকবে। ডিউ টু ট্রাফিক জ্যাম দিস প্রবলেম শুড বি, দেখো এই সমস্যার কি হওয়া উচিত, সমাধান করা উচিত, তাহলে সলভ। আর তোমরা জানো এই সমাধান করা কাজটা কি এই প্রবলেম করবে না অন্য কাউকে করতে হবে, যেহেতু অন্য কাউকে করতে হবে এটা অবশ্যই প্যাসিভে আছে। তোমরা জানো শুড বি, বি এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু প্যাসিভ যখন হয় সবসময় ভার্বের 3 নাম্বার রূপ, অর্থাৎ বি ভার্বের সাথে V3 বসে। তাহলে আমরা এখানে অবশ্যই ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার করব, দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি। এরপরে আসি 3 নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। তাহলে প্রথমটা দেখি, হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। তাহলে এই বাক্যটা যদি নেগেটিভ করতে হয় আমরা বলতে পারি হার প্যারেন্টস, এটা সাবজেক্টে থাকবে হার প্যারেন্টস। এরপরে লাইকড আছে, দেখো এখানে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট যুক্ত করতে হয়, কিন্তু যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তার মানে আমাদেরকে অবশ্যই ডু ভার্ব নিয়ে আসতে হবে। এখন লাইকড এটা আছে পাস্টে, এই যে লাইকড এটা পাস্টে আছে, তো পাস্টে থাকলে ডিড নট ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ডিড নট। হার প্যারেন্টস ডিডেন্ট, এরপরে দেখো লাইকড আছে যেহেতু, তো লাইকড এই যে ডিডের পরে মূল ভার্বের প্রেজেন্ট রূপ বসে, তো একটা তো বিপরীত থিম নিয়ে আসতে হবে, মানে হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, তার বাবা মা তাকে অনেক পছন্দ করেছিল। তাহলে তার বাবা মা কি অপছন্দ করেনি, একেবারেই অপছন্দ করেনি, এই ধরনের একটা বাক্য নিয়ে আসতে হবে। নেগেটিভ অর্থ হবে কিন্তু বাক্যের গঠন ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে। তাহলে আমরা হার প্যারেন্টস ডিডেন্ট লাইক না ব্যবহার করে কি ব্যবহার করতে পারি, হেট হার। আচ্ছা, ভেরি মাচ যদি থাকে তাহলে আমরা সেখানে ব্যবহার করব কি অ্যাট অল। তাহলে পুরো বাক্যটার অর্থ কেমন আসছে, হার প্যারেন্টস ডিডেন্ট হেট হার অ্যাট অল, তার বাবা মা তাকে একেবারেই মানে আদৌ অপছন্দ করেনি, তার মানে তাকে কি পছন্দ করেছিল। এভরিওয়ান প্রাইজড হার, প্যাসিভ করতে বলা হচ্ছে। তাহলে প্যাসিভে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টে নিয়ে আসতে হয়, আমরা এখানে হারটা ভার্বের পরে যে হার আছে এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, কারণ সাবজেক্টে কি হার ব্যবহার করা যাবে, সাবজেক্টে হার বসে না, সাবজেক্টে অবশ্যই কি বসে তার সাবজেক্ট ফর্ম, অর্থাৎ কি বসবে সি। এরপরে একটা অক্সিলারি ভার্ব অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে এখানে তো কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, থাকলে তার সাথে আমরা বি ভার্ব যুক্ত করতাম, আর না থাকলে অ্যাম ইজ আর, পাস্টে থাকলে ওয়াজ এর ব্যবহার করতে হয়। তাহলে সি এর সাথে কি বসে ওয়াজ, শি ওয়াজ মূল ভার্বের পাস্ট ফর্ম প্রাইজড যেটা আছে প্রাইজড। এরপরে
শি ওয়াজ প্রাইজড, আর সাবজেক্টের জন্য অবশ্যই বাই যুক্ত করে সাবজেক্ট নিয়ে আসতে হয়। শি ওয়াজ প্রাইজড বাই এভরিওয়ান। শি ওয়াজ প্রাইজড বাই এভরিওয়ান। এরপরে সি নাম্বার দেখি, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ। এক্সক্লেমেটরি করতে বলা হচ্ছে। তো এক ধরনের বাক্যকে এক্সক্লেমেটরি করতে গেলে আবার দেখতে হয় যে ভেরি এর আগে, অর্থাৎ ভেরি অথবা গ্রেটের আগে এ অথবা এন থাকলে হোয়াট বসে, না থাকলে হাউ বসে। তাহলে এখানে যেহেতু নেই, আমরা শুরু করব কি দিয়ে? হাউ দিয়ে। ভেরি ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই যে ভেরি এর পরের অংশ হাউ অ্যাটেন্টিভ, আমরা এটা লিখে দিলাম হাউ অ্যাটেন্টিভ। এরপরে দেখো, তুমি যদি এরপরে সাবজেক্ট ভার্বটা, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এটাকে তুমি পরেও রাখতে পারো, আগেও রাখতে পারো। তুমি যদি বলো হাউ অ্যাটেন্টিভ টু হার স্টাডি শি ওয়াজ, এটাও হবে। আবার যদি বলা হয় হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ ইট টু হার স্টাডি, দুইটাই সঠিক। তাহলে আমরা যেটা করব, সাবজেক্টের হাউ এর পরে সাবজেক্ট আর ভার্বটা নিয়ে নেব, অর্থাৎ অ্যাডজেক্টিভটা লেখার পরে কি করতে হবে? সাবজেক্ট এবং ভার্বটা নিয়ে নিতে হবে। তাহলে এখানে আছে শি ওয়াজ, সাবজেক্ট ভার্ব আছে শি ওয়াজ। এরপরে বাকি অংশটা লিখে আমরা বিস্ময়সূচক চিহ্ন দেব, টু হার স্টাডি। হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি, বিস্ময়সূচক চিহ্ন অবশ্যই দিতে হবে, তা না হলে অবশ্যই এই বাক্যটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এরপরে আমরা পরেরটা দেখব, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস। সে ছিল সব থেকে বেশি কি বুদ্ধিমান মেয়ে ইন দ্য স্কুল। পজিটিভ করতে বলা হচ্ছে। তাহলে পজিটিভে আগে বসে চিহ্ন, তাহলে এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে, আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি কি? ভেরি ফিউ। চিহ্ন হিসেবে ব্যবহার করলাম ভেরি ফিউ। এরপরে অবজেক্টের যে অংশ গার্লস ইন দ্য স্কুল, এই যে এইটুকু হচ্ছে কি এখানে অবজেক্ট। তাহলে আমরা এরপরে ভেরি ফিউর পরে আগে অবজেক্টটা লিখে নেব, ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল। এরপরে লিখতে হবে ভার্ব। তাহলে ভার্ব এখানে অবশ্যই প্লুরাল বসে, এখানে ওয়াজ আছে, তাহলে সরি, এখানে ওয়াজ আছে যেহেতু, তাহলে কি হবে? ওয়ার। এরপরে D1, D1 বলতে মূল যে, দেখো মোস্ট ইন্টেলিজেন্ট এটা হচ্ছে সুপারলেটিভ রূপ, এর পজিটিভ রূপ হবে কি? অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। অর্থাৎ এই যে ইন্টেলিজেন্ট যে শব্দটা আছে, এই ইন্টেলিজেন্ট এটা হচ্ছে মূল শব্দ, এই মূল শব্দের দুই পাশে দুইটা অ্যাজ যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে পজিটিভ রূপ। তাহলে অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি? শি। এরপরেটা দেখি, অ্যাসার্টিভ করতে বলা হচ্ছে, আসে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ ট্যালেন্টেড গার্ল শি ওয়াজ। তার মানে তোমরা বুঝতে পারছো, অ্যাসার্টিভে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব লিখতে হয়। তাহলে এখানে সাবজেক্ট আছে শি, ভার্ব আছে কি? ওয়াজ। তাহলে শি ওয়াজ, আর হোয়াট অথবা হাউ এর পরিবর্তে ভেরি লিখতে হয়। তাহলে এই যে ট্যালেন্টেড গার্ল, এইটুকু হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা দিয়ে দিতে হবে এরপরে, আর এ অথবা এন এর পরে মূলত ভেরি বসে। তাহলে শি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড গার্ল, এটা হয়ে যাচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স 4 নম্বরে, এটাও 10টা সলভ করে 5 মার্ক পাবে। সাফিক্স প্রিফিক্সের যে নিয়মটা ছিল, দেখো বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি, গ্যাপের পরে নাউন থাকলে তার আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। তো ইএনটি এটা হচ্ছে অ্যাডজেক্টিভেরই চিহ্ন, তোমরা যারা সাফিক্স প্রিফিক্সের ভিডিও দেখছো তারা সহজেই বুঝতে পারবা। তাহলে এখানে যেহেতু অ্যাডজেক্টিভই আছে, তাহলে আমাদের বিপরীত শব্দ ভাবতে হবে, ইনডিপেন্ডেন্ট কান্ট্রি, বাট শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ প্রপার্টি। আচ্ছা দেখো, এই যে কমাযুক্ত শব্দগুলা একই রকম হয়, অর্থাৎ কমার আগেও যেমন থাকবে পরেও তেমন থাকবে। এখন পপুলেশন এটাও তো নাউন, তো নাউন যেহেতু আছে আমাদের প্রিফিক্স ভাবতে হবে। আমরা বলতে পারি কি? ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যায়। এমপ্লয়ি, এমপ্লয়ি তো হবে না, তাই না? সবগুলাই নাউন ব্যবহার করতে হবে। তাহলে এমপ্লয়ি এর মূলত নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট, এমপ্লয়ি এর নাউন কি? এমপ্লয়মেন্ট, অর্থাৎ MENT যে নাউনের সাফিক্সটা ছিল সেটা যুক্ত হবে। কারণ এমপ্লয়মেন্ট এটা তার কোনো সমস্যা না, তাই না? প্রপার্টি এটাও সমস্যা, ওভার পপুলেশন এটাও সমস্যা, কিন্তু বাংলাদেশের সমস্যা কি? বেকারত্ব, যার ইংলিশ হচ্ছে কি? আনএমপ্লয়মেন্ট। কারাপশন, তারপরে ফুড ডিফিসিয়েন্ট, দেখো এখানে সবগুলাই নাউন হবে। তাহলে ডিফিসিয়েন্ট এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভে আছে, এর নাউন হচ্ছে CY যুক্ত হবে, ডিফিসিয়েন্সি। আচ্ছা, ন্যাচারাল ক্লাইমেটিস, পাওয়ার ক্রাইসিস এক্সেট্রা। কনসিডারিং অল দিস দ্য প্রেজেন্ট গভর্ন, তাহলে প্রেজেন্ট এটা আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে গভর্ন এর নাউন কি? এর সাথে অবশ্যই কি যুক্ত করতে হবে? মেন্ট। তোমরা জানো নাউনের সাফিক্স আছে সানশান, হুডডম, মেন্টশিপনেস, এই মেন্ট যুক্ত হবে, গভর্নমেন্ট। আচ্ছা, হ্যাজ এইমড অ্যাট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ টু কাম,
টু কাম, দেখো আসতে, তো টু পরে V1 এটা তো ঠিকই আছে, কিন্তু যেহেতু ঠিকই আছে তাহলে আমাদের সামনে অর্থাৎ প্রিফিক্স কিছু ভাবতে হবে, বিপরীত কিছু যুক্ত করতে হবে। টু কাম হবে না, মূলত এখান থেকে বের হতে, তাই না? বের হওয়ার ইংলিশ কি? ওভারকাম। টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেম দ্য অ্যাকচুয়াল এম অফ ডিজিট। গ্যাপের পরে যেহেতু নাউন আছে, গ্যাপের শব্দটা অ্যাডজেক্টিভ হবে। তো ডিজিট এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি? ডিজিটাল। ডিজিটাল অ্যাডজেক্টিভ হচ্ছে ডিজিটাল, অর্থাৎ AL যুক্ত হবে। ডিজিটাল বাংলাদেশ is to establish technology based government which will emphasize the overall develop। তাহলে ওভারঅল অ্যাডজেক্টিভ, এরপর অবশ্যই নাউন হবে। ডেভেলপ এর নাউন হচ্ছে ডেভেলপমেন্ট, অর্থাৎ মেন্ট যুক্ত হবে। অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড। দেখো অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মাঝে শুধুমাত্র অ্যাডভার্বই বসতে পারে। তো রেডি এর অ্যাডভার্ব হচ্ছে অলরেডি, মূলত অলরেডি ফিক্স ইটস টার্গেট ফর দ্য অ্যাসিভ। দেখো এখানে আর্টিকেল যেহেতু পরে প্রিপোজিশন আছে, আগের অবস্থা দেখো দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে অ্যাসিভ এর নাউন কি? অ্যাসিভমেন্ট। আচ্ছা, এরপরে 5 নম্বরে থাকবে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে দেখো যদি ট্যাগ কোয়েশ্চেনে লেটস থাকে, অর্থাৎ লেট আস, এটাকে আমরা একবারে কি বলতে পারি? শ্যাল উই। লেটস থাকলে কি হবে? শ্যাল উই। তাহলে এখানে কোনো ঝামেলা ছিল না, শ্যাল উই। এরপরেরটা বলা হচ্ছে আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। তাহলে অ্যাম যদি থাকে, দেখো এর ভিতরে অক্সিলারি ভার্ব আছে অ্যাম, এরপরে যেহেতু বাক্যে নেগেটিভের কোনো চিহ্ন নেই তাহলে নট যুক্ত হবে। তাহলে অ্যামেন্ট, এটা মূলত আরেন্ট লেখা হয় অথবা এইন্ট লেখা হয়। হ্যাঁ, অ্যামেন্ট না লিখে আরেন্ট অথবা এইন্ট। তাহলে তুমি এখানে বলতে পারো আর তারপরে এন দিয়ে টি, অর্থাৎ সবসময় সংক্ষিপ্ত ফর্মে এটা লিখবা আরেন্ট। আর সাবজেক্টে যেহেতু আই আছে, আই বসে যাবে, আরেন্ট আই। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। তাহলে এন্টারটেইনস, এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব যেহেতু নেই তাহলে আমাদের অবশ্যই ডু ভার্ব নিয়ে আসতে হবে। আর ভার্বের সাথে এস থাকার কারণে কি হবে? ডাজ। এরপরে অবশ্যই একটা নট যুক্ত করতে হবে কারণ বাক্যের নেগেটিভের কোনো চিহ্ন নেই, ডাজেন্ট। এখন মর্নিং, এটা তো আর কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাই না? তাহলে এর সাথে অবশ্যই কি বসবে? ইট। তোমরা সবসময় যখন ট্যাগ করবে তখন দেখবে যে এই যে অক্সিলারি ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের সম্পর্কটা ঠিক আছে কিনা। মানে এটা যদি তুমি কখনোই ডাজেন্ট দে বলতে পারবে না, দে ডাজ তো হয় না, তাই না? তো যখন এটার সাথে এর সম্পর্কটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করতে হবে। নো ওয়ান শুড মিস, তাহলে এখানে শুড আছে অক্সিলারি ভার্ব, আমরা অবশ্যই লিখে দেব। তোমাদের যদি ট্যাগের সমস্যা থাকে তো আবারও অনুরোধ করছি তোমরা অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনের ভিডিওটি দেখে নেবে। মাত্র 3টা রুলসে ট্যাগ কোয়েশ্চেনের সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করা আছে, তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমরা এগুলো খুব সহজেই সলভ করতে পারবা। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, তাহলে নো ওয়ান, এটা নেগেটিভের চিহ্ন আছে, তার মানে এবার আর নট যুক্ত করা যাবে না। তো যদি নো ওয়ান বা বডি যুক্ত শব্দের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হয় দে, তোমরা জানো, তাহলে উত্তর হবে শুড দে হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট। তাহলে এই যে হ্যাভ এ ট্রাই, এটা দেখো মূলত হ্যাভ ভার্ব দিয়ে যখন শুরু হয় তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে কি? উই লিভ। আর লেট আস থাকলে শ্যাল উই। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে সর্বশেষ যেটা থাকবে পাঞ্চুয়েশন, এখানে মোট টোটাল 5-6টা মতো ভুল থাকে, যার জন্য তোমাদের এই বিষয়গুলো সমাধান করতে হবে। তো তোমরা জানো পাঞ্চুয়েশনের ভিডিওতে আলোচনা করা হয়েছে, এটা ন্যারেশন আকারে বেশি থাকে। যদি দেখো যে সেইট জাতীয় কোনো শব্দ আছে, তাহলে এই যে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, সেইট ফাদার, তার মানে এই কথাটুকু হচ্ছে বাবা বলেছিল। তো এই বাবা যা বলেছিল সেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, তার মানে আমরা শুরুতে একটা ইনভার্টেড কমা দেব। আর ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। তাহলে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, বরিশাল একটা শহরের নাম, তাহলে যেহেতু নির্দিষ্ট নাম এর আগে প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। আর এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই সেন্টেন্সের শেষে যে ধরনের বাক্য সে ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে, তারপরে ইনভার্টেড কমাটা শেষ। সেইড ফাদার, তাহলে ফাদারের কথা যেহেতু শেষ হয়ে গেছে আমরা এখানে কি দিয়ে দেবো? ফুল স্টপ। পরের স্পিচটাও যদি ফাদারেরই হতো তাহলে আমরা এখানে কমা ব্যবহার করতাম। তাহলে সেইড ফাদার। এরপরে বলা হচ্ছে আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস সেইড সাদ। তাহলে এই কথাটুকু, এই যে সেইড এই পর্যন্ত সাদ বলেছিল, তাহলে আমরা অবশ্যই সাদের বলা কথাটা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। আর প্রথম অক্ষরটা বড় হাতের হবে, প্রোনাউন আই সর্বদাই বড় হাতের হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, এই পর্যন্তই হচ্ছে সাদের কথা শেষ। এখন এটা কোন ধরনের বাক্য সেটা খেয়াল করো। এই বাক্যটা হচ্ছে
অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেখানে ফুল স্টপ না দিয়ে যে বলেছে সে যদি শেষে থাকে তাহলে এখানে কমা ইউজ করতে হবে, কমা দিয়ে ইনভার্টেড কমা। সেই ছাদ, এখন ছাদ যেহেতু একজন ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষরটা কি হয়, বড় হাতের হয়। এরপরে যে ছাদের কথা শেষ কিনা দেখতে হবে, ডু ইউ নিড মানি, হ্যাঁ ছাদের কথা শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখানে ফুল স্টপ দিয়ে দেবো। এরপরে ডু ইউ নিড মানি, এই কথাটা আবার বাবা বলেছে, তাই না, তাহলে আমরা প্রথমে অবশ্যই ইনভার্টেড কমা দেবো। ইনভার্টেড কমার ভিতরের প্রথম যে অক্ষরটা সেটা বড় হাতের দিতে হবে। ডু ইউ নিড মানি, এটা অবশ্যই কোন ধরনের সেন্টেন্স, প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা শেষ করে দিলাম। বলছে ইয়েস ফাদার, তো এই কথাটা আবার কে বলছে, এই কথাটা আবার ছাদের কথা, তাহলে যেহেতু এটা ছাদের কথা তাহলে এটাকে অবশ্যই আবারও ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। তাহলে তাদের বলা কথাগুলো সব ইনভার্টেড কমার ভিতরে থাকবে। ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিতে হবে, ইয়েস ফাদার। তাহলে এই যে ইয়েস, নো এগুলা যদি কখনো বলা হয় তারপরে অবশ্যই কিন্তু একটা কমা ব্যবহার করতে হয়, ইয়েস ফাদার, এটা একটা, যেহেতু এই জায়গাটা এই কথাটা শেষ আমরা ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমাটা শেষ করে দিলাম। বলছে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ গোয়িং নট ওয়েল, তাহলে এইটুকু বাবার কথা। তো তাদের বলা কথাগুলো ইনভার্টেড কমার ভিতরে থাকবে, প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে দিতে হবে। আর তোমরা জানো কোনো অক্ষর যদি মিস হয়, যেমন ডোন্ট বলতে কি বোঝায়, ডু নটকে বোঝায়, তাই না, তাহলে এখানে একটা অক্ষর যখন মিস হয় তখন সেখানে অ্যাপোস্ট্রফ কমা ব্যবহার করতে হয়, অ্যাপোস্ট্রফ কমা। তাহলে ডোন্ট গো অ্যালোন, একা একা যেও না, অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, এরপরে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমাটা আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম। তাহলে এছাড়াও মুখস্থ পার্টে তোমাদের যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোও কীভাবে সলভ করতে হয় বা লেখার নিয়ম নিয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে। তোমরা ভিডিওগুলো দেখবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, ভালো ফলাফল করো। তোমাদের সফলতায় আমাদের পরিশ্রমের, তোমরা যদি সফল হতে পারো তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা প্র্যাকটিস করতে থাকবে এবং শেয়ার করতে থাকবে ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে, যাতে সবাই উপকৃত হতে পারে এবং আমরাও আমাদের এই পরিশ্রমটাও যাতে সফল হতে পারে। তাহলে চেষ্টা করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।